হ্যালো, চলো চলো আজ থেকে আমরা শুরু করতে চলেছি পি ব্লক। তো পি ব্লক মানেই সবার মধ্যে একটা ধারণা কি, পি ব্লক মানেই গাদা গাদা রিয়াকশান। গাদা গাদা রিয়াকশান মনে রাখতে হবে আর তার ব্যালেন্স। বাপরে বাপ, কী করে মনে রাখবো এত? কিন্তু অরিজিনালি পি ব্লক মানে কিন্তু সব রিয়াকশান মুখস্থ রাখা নয়। কিছু রিয়াকশান মুখস্থ করতে হবে, কিন্তু বেশিরভাগ রিয়াকশান আমরা এমন ট্রিকে শিখব যে যাতে আমাদের রিয়াকশান এবং ব্যালেন্স দুটোই মনে থাকবে। তো আমরা স্টার্ট করব পি ব্লক। চলো। পি ব্লকে কে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। তো ফার্স্টেই আমি এই যে শ্রেণীটা রয়েছে এটাকে মনে রাখার একটা সূত্র, একদম ছোট্ট একটা টিপস। তো কি করে মনে রাখবো? দেখো, আমরা কি হয়, সেলুনে সবাই যাই, তো আমিও সেলুনে যাই। তো সেলুনে গেলে কি হয়, যে সেলুনের যে ছেলেটা তাকে আমি ফোন করি, আরে অভিজিৎ কখন আসবো? বলে দাদা 11টার সময়। 11টার সময় গেলাম। 11টার সময় গিয়েও কিন্তু লাইন পাওয়া যায় না, গিয়েও ওখানে বসে অবশ্যই থাকতে হবে। তো সেটা দিয়েই আমার এই শ্রেণীটা বানানো। নাপিত এসে সবাই বসে। 1 মিনিট দেখে নাও। নাপিত এসে সবাই বসে মানে নাপিতের দোকান মানে সেলুনে গেলে সবাই কিন্তু বসেই থাকে। তো নাতে নাইট্রোজেন, পিতে ফসফরাস, এসে মানে আর্সেনিক, সবাই এসবি, সবাই বলেছি এসবি দিয়ে সবাই, আর বসে বিসমাথ। তো নাপিত এসে সবাই বসে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ বা এসবি আর বিআই। তো এইভাবে গ্রুপটা মনে রাখতে পারো। তো এবার প্রতিটা গ্রুপে আমাদের কি করতে হবে, যে প্রতিটা গ্রুপে সবার ধর্ম আমাদের পড়তে হবে। তো ধর্ম পড়ার আগে আমরা জেনারেল ট্রেন্ডগুলো একটু দেখে নেবো। পর্যায় সারণীতে যেটা পড়ানো হয়েছে, তোমরা যদি কেউ পর্যায় সারণী ভুলে গিয়ে থাকো তো আরেকবার ভিডিওটা দেখে নিতে পারো। তো ফার্স্ট আমরা কি কি শ্রেণীগত কি কি ধর্ম আমরা পড়ব। নাম্বার 1, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। কি হয় তড়িৎ ঋণাত্মকতা? আমরা জানি যে কোনো গ্রুপের উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমে। তো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক নাইট্রোজেন আর সব থেকে কম বিসমাথ। সেকেন্ড, আয়নন বিভব। আয়নন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল। কী হবে? আয়নাইজেশন পোটেনশিয়াল মানে বাইরে থেকে একটা ইলেকট্রনকে তুলে নেব। তো আমরা জানি, গাছ দিয়ে মনে রেখেছিলাম। গাছের উদাহরণ যদি না দেখো তাহলে পর্যায় সারণী দেখে নাও। তো কী হয়, নিচে আসলে আরও আস্তে আস্তে পরমাণুর আকার বাড়বে। তো এটার আকার সব থেকে বেশি, তো এর বাইরে থেকে একটা ইলেকট্রন তুলতে আমার সব থেকে কম শক্তি লাগবে। তো আয়নন বিভব সব থেকে কম হবে বিসমাথের আর সব থেকে বেশি হবে নাইট্রোজেনের। তাহলে আয়নন বিভব কী হবে? আস্তে আস্তে কমে। তো পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? বাড়ে। ধাতব ধর্ম, যে যত সাইজে বড় হবে সে তত সহজে ইলেকট্রন ছাড়বে আর তার ধাতব ধর্ম তত বেশি হবে। তো ধাতব ধর্ম বাড়ে। তো এইগুলো ছিল এদের জেনারেল ট্রেন্ড। এবার আমরা দেখব এই গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন?
সাধারণ ইলেকট্রন বিন্যাস এদের NS2 NP3, মানে এসে দুটো ইলেকট্রন আর পিতে তিনটে ইলেকট্রন। তো এবার একটা কথা বলি, যে কোনো গ্রুপের জারণ সংখ্যা গ্রুপ 15-এর বেলায় জারণ সংখ্যা সর্বনিম্ন হবে -3 আর সর্বোচ্চ হবে +5। এটা কি হবে, ডিফারেন্স যেটা হচ্ছে যে -3 থেকে +5 সংখ্যারেখায় যদি আমরা বসাই তাহলে কী হবে, -3 -2 -1 0 থেকে +5 পর্যন্ত যদি আমরা যাই তাহলে ডিফারেন্সটা কত হবে, মানে যোগফলটা টোটাল 8। তো যে কোনো গ্রুপের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। যে গ্রুপ 15-এর বেলায় কী হবে, -3 থেকে +5 মানে কত হলো 8। তাহলে গ্রুপ 16-এর বেলায় কী হবে, -2 থেকে +6। গ্রুপ 17-এর বেলায় -1 থেকে +7। তো সমস্ত গ্রুপের বেলায় এরকমই হয়। গ্রুপ 14-এর বেলায় আবার ওরকম +4 থেকে -4 থেকে +4। তো ওটা সাধারণ ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা যখন করলাম তখন দেখলাম কি, যে পিতে কটা যুগ্ম ইলেকট্রন, 3টে। তাহলে এরা সমযোজ্যতা কটা করতে পারবে, 3টে। আর একটা কী করতে পারবে, অসমযোজ্যতা। দেখো কখন হয়, NH4+। NH4+-এ কী হয়, নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, আর নাইট্রোজেনের কাছে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা থাকে সেটা কি হয়, ও আর একটা H+কে দিতে পারে, দিয়ে উৎপন্ন করে NH4+। তাহলে এর কিন্তু সমযোজ্যতা 3। আর যদি এটাকে অসমযোজ্যতা নিয়ে টোটাল বন্ধনে আবদ্ধ হতে পারে কটা, 4টে বন্ধনে আবদ্ধ হতে পারে। এবার দেখো জারণ সংখ্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার কি হয়, জারণ সংখ্যা এই গ্রুপে কি হবে, -3 +3 +5 কমন। এই তিনটে হচ্ছে কমন জারণ স্তর এই গ্রুপের ক্ষেত্রে। এবার একটা কোশ্চেন, PCl5 কিভাবে গঠিত হয়, PCl5 কি করে তৈরি হয়? তো ফসফরাস কত নম্বর পর্যায়ের মৌল, 3 নম্বর পর্যায়ের মৌল। তো ফসফরাসের মধ্যে কি আছে, এখানে দুটো ইলেকট্রন আর এখানে 3টে ইলেকট্রন। তো এটা হচ্ছে 3s, এর 3p। নাইট্রোজেনের বেলায় কি লিখেছিলাম সাধারণ ইলেকট্রন বিন্যাস, NS2 NP3। নাইট্রোজেনের বেলায় 2s2 2p3, ফসফরাসের বেলায় 3s2 3p3, আর্সেনিকের বেলায় 4s2 4p3, 5s2 5p3, 6s2 6p3। তো 5টা যদি সমযোজী বন্ধন করতে হয় তাহলে 5টা অযুগ্ম ইলেকট্রন চাই। তো 3 নম্বর পর্যায়ে কি হয়, 3d ফাঁকা এখানে। তাহলে কী হয়, উত্তেজিত অবস্থায় ফসফরাস কী করে, এখান থেকে একটা ইলেকট্রনকে এখানে ট্রান্সফার করে। কটা হলো 5টা। তাহলে 5টা অযুগ্ম ইলেকট্রন তৈরি করে ফেলেছে ফসফরাস। কেন তৈরি করতে পারলো, ডি কক্ষক আছে বলে তাই। কিন্তু নাইট্রোজেনের বেলায় কি হবে, নাইট্রোজেনের তো এটা তো 2s আর এটা 2p। এখানে 2d হয় না, তাই 2d কক্ষক নেই, সেই জন্য নাইট্রোজেন কিন্তু 3টের বেশি সমযোজী বন্ধন করতে পারে না। সেই জন্য কি হয়, NCl3 হয়, কিন্তু NCl5 এটা কিন্তু কখনোই হবে না, PCl5। তো PCl5 হবে কিন্তু NCl5 হবে না। এবার দেখো উপর থেকে আমরা যত নিচে নামতে থাকবো, আস্তে আস্তে উপর থেকে আমরা যত নিচে নামতে থাকবো তত কি হবে, এই পাঁচযোজ্যতার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকবে। খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল জায়গা, এটা ভালো করে শুনবে। তো কী হবে, ওপর থেকে যত নিচে আসতে থাকবো তত কী হবে, পাঁচযোজ্যতার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকবে, মানে 5টা অযুগ্ম ইলেকট্রন তৈরি করার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকবে। তো সেটা কেন, দেখো আমাকে পাঁচযোজ্যতা যদি করতে হয় তাহলে কী হবে, এখান থেকে একটা ইলেকট্রনকে
যেমন 3s থেকে একটি ইলেকট্রন এখানে ট্রান্সফার হতে হবে। আর্সেনিকের বেলায় 4s থেকে ওখানে ট্রান্সফার হতে হবে। অ্যান্টিমনির বেলায় সে, বিসমাথের বেলা তো একদম সেম। এবার বিসমাথ পাঁচযোজ্যতা খুব আনস্টেবল। বিসমাথের পাঁচযোজ্যতা লেখা হয় এরকম Bi5, খুব আনস্টেবল, ও Bi3-তে চলে যেতে চায়। কোশ্চেন হলো কেন? কেন বিসমাথ 5 থেকে বিসমাথ 3-তে চলে যেতে চায়? তো দেখো, উপর থেকে যত নিচে নামবো, ফসফরাসের পরে আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথে যখন আসবো, তখন কী হবে? ডি আর এফ ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো যত বেশি ডি ইলেকট্রন বাড়ছে, মনে করো 10টা ডি ইলেকট্রন বাড়লো, আর্সেনিকের থেকে অ্যান্টিমনিতে আসলাম 20টা ডি ইলেকট্রন বাড়লো, এখান থেকে বিসমাথে আসলাম 14টা ডি ইলেকট্রন, আরও 20টা ডি ইলেকট্রন বেড়ে গেল। তো যত সংখ্যায় ডি ইলেকট্রন আমার বাইরে অ্যাড হচ্ছে, ঠিক তত সংখ্যায় কিন্তু প্রোটনও পরমাণুর নিউক্লিয়াসে যুক্ত হচ্ছে। তাই প্রোটন যদি পরমাণুর নিউক্লিয়াসে যুক্ত হয়, তাহলে সেই প্রোটনগুলো কী করবে? বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। এখন ডি আর এফ ইলেকট্রন আমরা আগেই বলেছি যে ডিফিউজড আকৃতি, মানে এস ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, কাছে থাকে, তো নিউক্লিয়াসকে খুব সহজে ঢাকা দিতে পারে। কিন্তু ডি ইলেকট্রন কী হয়? আর একটু ছড়িয়ে থাকে। এফ ইলেকট্রন আরও বেশি ছড়িয়ে থাকে, ফলে কি ওরা নিউক্লিয়াসকে ভালো করে ঢাকা দিতে পারে না। এখন ওই এফ ইলেকট্রনগুলোর জন্য, 14টা এফ ইলেকট্রনের জন্য 14টা তো আমার প্রোটন বেড়েছে, তাহলে সেই 14টা প্রোটন বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে কি করবে? আরও তীব্রভাবে আকর্ষণ করবে। ফলে কি হবে? বিসমাথের ক্ষেত্রে এই যে এস ইলেকট্রনটা, এইটা কিন্তু ডিতে সহজে ট্রান্সফার হতে পারবে না। কেন ট্রান্সফার হতে পারবে না? একবার ভালো করে ভাবো, কেন ট্রান্সফার হতে পারবে না? কারণ বিসমাথের ক্ষেত্রে এই এস ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস আরও তীব্রভাবে আকর্ষণ করবে। কেন? যে প্রোটনগুলো এসছে তারা বেশি আকর্ষণ করছে। কেন? ওই প্রোটনগুলোর জন্য যে ইলেকট্রনগুলো আসছে, সেগুলো কিন্তু ওই প্রোটনগুলোকে ভালো করে ঢাকা দিতে পারছে না। ফলে কি হবে? বিসমাথ সবথেকে তীব্রভাবে এই এস ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। কেন? কারণ বিসমাথের ক্ষেত্রে ডি আর এফ ইলেকট্রনের সংখ্যা সবথেকে বেশি, সেই জন্য সবথেকে বেশি তীব্রভাবে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। তো এই ইলেকট্রনকে কেউ যদি টেনে ধরে রাখে, তাহলে এখানে এই যে ট্রান্সফারটা, সেটা কি হতে পারবে? সহজে হতে পারবে না। সেই জন্য কি হয়? বিসমাথ +5 আনস্টেবল, +3 স্টেবল। সেই জন্য বিসমাথ সহজেই কি হয়? +5 যদি যৌগ থাকেও, সে চলে যাবে +3-তে। তাহলে এর জারণ সংখ্যা +5, এর জারণ সংখ্যা +3। জারণ বিজারণ তোমরা পড়েছো। +5 থেকে +3-তে ও নিজে গেল, তার মানে নিজে বিজারিত হলো। তাহলে অপরকে, ও যদি নিজে বিজারিত হয়, তাহলে অপরকে কি করবে? জারিত করবে। তার মানে বিসমাথ 5 কিন্তু একটা তীব্র জারক, বা বিসমাথ 5 জারক দ্রব্য হিসাবে কাজ করতে পারে। কেন? ওর +3 আসার প্রবণতা অনেক বেশি। কেন? +3টা ওর +5-এর থেকে বেশি স্টেবল। আর এই যে ঘটনা ঘটছে, যে নিউক্লিয়াস এই ইলেকট্রন দুটোকে আকর্ষণ করছে, ফলে এই ইলেকট্রন দুটো আর অংশগ্রহণ করতে পারছে না। তার মানে কি? যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদেরকে আমরা কি বলি? ইনার্ট গ্যাস। কেন? ওরা নিষ্ক্রিয় গ্যাস। কেন? কারণ ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো এই যে এফেক্ট, এই এফেক্টকেই বলি আমরা ইনার্ট পেয়ার এফেক্ট, মানে নিষ্ক্রিয় জোর প্রভাব। কেন? এই যে ইলেকট্রন জোরটাকে নিউক্লিয়াস কি করলো? নিষ্ক্রিয় করে দিল। সেই জন্য এই ঘটনাকে বলি আমরা ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোর প্রভাব। তো নিষ্ক্রিয় জোর প্রভাবের জন্য কি হবে? ওপর থেকে যত আমরা নিচে নামবো, তত +5 জারণ স্তরে যাওয়ার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকবে। তো আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমরা যে কোনো শ্রেণীতে একটা মৌলের যদি পরমাণু ক্রমাঙ্ক জানি, তাহলে পরের মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আমরা বের করতে পারবো। যেমন মনে করো নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 7। পরেরটায় ফসফরাসের কত হবে? সূত্র কি? 8 8 18 18 32। কিন্তু পি ব্লকের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 8 18 18 32। পরপর অ্যাড করতে করতে যাব কত কত? 8 18 18 32। এস ব্লকের ক্ষেত্রে 8 8 18 18 32। আর পি ব্লকের ক্ষেত্রে 8
18 18 32। তো এটা অ্যাড করে দাও 15, এটাতে কত অ্যাড করব 18, এটাতে কত অ্যাড করব 18, এটাতে কত অ্যাড করব 32। তো অ্যাড করলেই এগুলোর পরমাণু ক্রমাঙ্ক পেয়ে যাবে বা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবে। বেশ, এবার দেখো আমরা জেনারেল 10 পড়ব। প্রথম পড়ব হাইড্রাইড, এই গ্রুপের হাইড্রাইড। তো এই গ্রুপের হাইড্রাইডের সাধারণ সংকেত হচ্ছে EH3, মানে নাইট্রোজেন যদি হয় NH3, P হলে PH3, এইভাবে। কেন? সবার একটা সাধারণ যোজ্যতা আছে, সেটা হচ্ছে -3। তো এখানে সবার জনসংখ্যা -3, তো সবার একদম সেম। তো এই হাইড্রাইডগুলোর আমরা কতগুলো ঘটনা ক্রমান্বয়ে পড়ব বা ধর্ম ক্রমান্বয়ে পড়ব। ফার্স্ট 1 নম্বরে আসবো আমরা বন্ধন কোণ। তো বন্ধন কোণ জানার জন্য আমাদের কি জানতে হবে? এদের গঠন। NH3 গঠন কেমন? N গঠন যদি ভুলে যাও তাহলে ভেসপার আর একবার দেখে নাও। গঠন যদি ভুলে যাও ভেসপার আবার দেখে নাও। তো নাইট্রোজেন আর ফসফরাস দিয়েই বলি, বাদ বাকিটা এমনি হয়ে যাবে। তো দেখো ভেসপারের 3 নম্বর সূত্রে কি বলা হয়েছিল? এই যে সেন্ট্রাল অ্যাটম, কোনটার তড়িৎচঞ্চকতা বেশি? একটু আগে বললাম নাইট্রোজেন সবার উপরে, তাহলে নাইট্রোজেনের তড়িৎচঞ্চকতা বেশি। তাহলে নাইট্রোজেন কি করবে? ইলেকট্রন জোড়গুলোকে আরও নিজের দিকে টানবে ফসফরাসের থেকে। ফসফরাস যতটা টানবে তার থেকে নাইট্রোজেন বেশি টানবে। এখন ইলেকট্রন জোড়গুলো যদি কাছে চলে আসে, এই বন্ডের মানে সেন্ট্রাল অ্যাটমের কাছে চলে আসে, তাহলে ওগুলোর মধ্যে বিকর্ষণটা বেশি হবে, বেশি হয়ে বন্ধন কোণের মান বেড়ে যাবে। তো যত বেশি তড়িৎচঞ্চকতা হবে তার বন্ধন কোণের মান তত বেশি হবে। তাহলে বন্ধন কোণ কার বেশি হবে? শুধু N দিয়ে লিখছি। নাইট্রোজেনের ক্ষেত্রে সবথেকে বেশি হবে, তারপর আস্তে আস্তে বিসমাথের ক্ষেত্রে সবচেয়ে কম হবে। নেক্সট, স্থায়িত্ব বা স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব বলি, থার্মাল স্টেবিলিটি। তো তাপীয় স্থায়িত্ব মানে হচ্ছে এই যে EH, এই বন্ডগুলোকে ভাঙতে হবে। কি করতে হবে? বন্ডগুলোকে ভাঙতে হবে। তো একটা জিনিস ভাবো, এই বন্ড স্ট্রেংথ কখন বেশি হয়? যখন বন্ধন দৈর্ঘ্যটা ছোট হয়। তো বন্ধন দৈর্ঘ্য যদি ছোট হয়ে যায় তাহলে বন্ড স্ট্রেংথ আমার বেশি হবে, আর বন্ধন দৈর্ঘ্য যত বড় হবে তত সেই বন্ধনটা ভাঙতে তত সুবিধা হবে। তো আকার কার বেশি? নাইট্রোজেন আর বিসমাথের মধ্যে অবশ্যই বিসমাথের আকার সব থেকে বেশি। তাহলে বিসমাথের ক্ষেত্রে কি হবে? এই যে এই বন্ধন দৈর্ঘ্য সব থেকে বড় হবে। তাহলে কোনটা সব থেকে সহজে ভাঙা যাবে? বিসমাথের ক্ষেত্রে সব থেকে সহজে ভাঙা যাবে। তাহলে বিসমাথের ক্ষেত্রে যেহেতু সব থেকে সহজে ভাঙা যাবে, তাহলে তাপীয় স্থায়িত্ব ওর সব থেকে কম হবে। তার তাপীয় স্থায়িত্বের অর্ডারটা কেমন হবে? নাইট্রোজেন সব থেকে বেশি আর বিসমাথ সব থেকে কম। নেক্সট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কেমিস্ট্রিতে সেগুলোই ভীষণ ইম্পর্টেন্ট হয় যেগুলোতে কোনো অড থাকে। তো এটাও নিশ্চয়ই কোনো অড আছে। তো পরপর আমরা লিখি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। তো দেখো হাইড্রোজেন বন্ধনের বেলায় কি বলেছিলাম? যে নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেই হাইড্রোজেনগুলো কি করবে? হাইড্রোজেন বন্ডিং করতে সক্ষম আর একটা এরকম নাইট্রোজেনের সাথে। তাহলে এই হাইড্রোজেনটাও আর একটা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে সক্ষম। তো অ্যামোনিয়ার মধ্যে কি হয়? হাইড্রোজেন বন্ডিং হয়। এবার স্ফুটনাঙ্ক নির্ভর করে দুটো বিষয়ের উপর, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এখন ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল মানে
দুটো অণু যখন রয়েছে তো তাদের মধ্যেকার যে আকর্ষণ বল সেটাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কিসের উপর ডিপেন্ডেন্ট? না অণুর আকৃতির উপর। অণুর সারফেস এরিয়া যত বেশি হবে তত কী হবে, দুজন তত বেশি জায়গা জুড়ে তাদের কন্ট্যাক্টে থাকতে পারবে, ফলে কি হবে তাদের মধ্যেকার আকর্ষণ বল তত বেশি হবে। আর অণুর আকৃতি যত ছোট হবে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তত কম হবে। ঠিক আছে, তো কি হয়েছে আমার স্ফুটনাঙ্কের বেলায়? তাহলে আমরা কি ব্যাখ্যা করব? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ কার আকার বড়? বিসমাথের আকার বড়। তাহলে BiH3 আকার সব থেকে বড়, তাহলে BiH3 বেশি জায়গা জুড়ে কন্ট্যাক্টে থাকবে, তাহলে BiH3 স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হওয়া উচিত ছিল। তো কেমন, যদি হাইড্রোজেন বন্ডিং না হতো তাহলে ট্রেন্ড কি হতো? বিসমাথের সব থেকে বেশি, যেহেতু আকার সব থেকে বড়, তাহলে BiH3 স্ফুটনাঙ্ক সব থেকে বেশি, তারপর Hb, তারপর আর্সেনিক, তারপর ফসফরাস, তারপরে নাইট্রোজেন। কিন্তু নাইট্রোজেনের যেহেতু হাইড্রোজেন বন্ডিং হয় সেই জন্য কি হবে, নাইট্রোজেন সবার শেষে হবে না, নাইট্রোজেন এখান থেকে উঠে চলে আসবে এখানে, ঠিক মিডিলে, পাঁচটার ঠিক মধ্যেখানে। তো সব থেকে স্ফুটনাঙ্ক BiH3, তারপর SbH3, তারপরে NH3, তারপরে SH3, তারপর PH3। যেহেতু এটা অড হলো তাহলে বুঝতেই পারছো এটা ইম্পর্টেন্ট। নেক্সট, ক্ষারকত্ব বা বেসিসিটি। ক্ষারকত্ব মানে এখানে লুইস বেসিসিটি। দেখো এই গ্রুপের সব হাইড্রাইডগুলোর কাছে কিন্তু একটা করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার প্রবণতার উপর ডিপেন্ড করে তার ক্ষারকত্ব। তো যে যত সহজে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা দান করতে পারবে তার ক্ষারকত্ব তত বেশি হবে। এখন চিন্তা করো, আমি মনে করো কিছু দান করব, তো যেটা দান করব সামনে লোক এসছে, যদি হাতের কাছে থাকে তাহলে সহজে দান করতে পারবো। আর যদি সেটা অনেক জায়গা জুড়ে ছড়িয়ে থাকে তাহলে আমাকে কি করতে হবে, সেগুলো গোছ করে আনতে হবে, গোছ করে এনে তারপরে দান করতে হবে। তো সিম্পল ব্যাপার, নাইট্রোজেনের আকার সব থেকে ছোটো, সেই জন্য ওর ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি। নাইট্রোজেনের আকার সব থেকে ছোটো, সেই জন্য ওর ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি। যেহেতু ইলেকট্রন ডেন্সিটি ওর সব থেকে বেশি সেই জন্য ও কিন্তু সহজে ইলেকট্রন জোড়টা দান করতে পারে। সেই জন্য ক্ষারকত্ব কার বেশি হবে? অবশ্যই NH3। তো নাইট্রোজেনের ক্ষারকত্ব সব থেকে বেশি, তারপর ক্রমান্বয়ে লাস্ট যাবে বিসমাথ। নেক্সট, বিজারণ ধর্ম। তো বিজারণ ধর্ম মানে যে যত সহজে হাইড্রোজেন দান করতে পারবে তার বিজারণ ধর্ম তত বেশি হবে। আরেকটা আমরা জিনিস জানি, যে যত সহজে হাইড্রোজেন দান করতে পারে তার অম্লত্বও বেশি হয়। তা আমরা আগেরটায় দেখলাম যে ক্ষারকত্ব নাইট্রোজেনের বেশি, তার মানে অম্লত্ব কম। এবার দেখো বিজারণ ধর্ম মানে কি বললাম, সেই হাইড্রোজেন দান করা, তার মানে সেই থার্মাল স্টেবিলিটি, মানে ওই BiH3 বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে তত সহজে ভাঙা যাবে, তত সহজে সে হাইড্রোজেনটা দান করতে পারবে। তো যত সহজে হাইড্রোজেন দান করতে পারবে তার অম্লত্ব তত বেশি হবে, তত বিজারণ ধর্ম তত বেশি হবে, ক্ষারকত্ব তত কম হবে। একটা দিয়ে তিনটে ব্যাখ্যা আমরা করে দিতে পারবো। তো বিজারণ ধর্ম কার বেশি হবে? সব থেকে বেশি হবে Bi, তারপরে সব থেকে কম হবে নাইট্রোজেন। তো এটা গেল আমার হাইড্রাইড। এবার আমরা পড়ব অক্সাইড। তো এই গ্রুপের সাধারণ অক্সাইড E2O3 এবং E2O5। দেখো যদি এরকম একটা কোশ্চেন দেয় যে P2O3 ও P2O5 দুটোর মধ্যে কে বেশি আম্লিক? নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। নাইট্রোজেনের ক্ষেত্রে অক্সিজেন ভিত্তিক অক্সাইড +1 থেকে শুরু করে সব হয়, +1, +2, +3, +4, +5 সব হবে। এখানে দেখো E2O3-তে অক্সিজেন কত? -6, তাহলে এটা +6, তার মানে এটা হচ্ছে +3। আর E2O5-এর ক্ষেত্রে এটা হবে +5।
মানে ফসফরাস যদি হয় তাহলে তার জারণ সংখ্যা +5, এখানেও ফসফরাস যদি হয় তাহলে তার জারণ সংখ্যা +3। নাইট্রোজেনের বেলা একটু আলাদা, নাইট্রোজেনের সমস্ত হয়, কিন্তু বাদবাকি যে সমস্ত মৌলগুলো রয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, E2O3 আর E2O5, মানে ফসফরাসের ক্ষেত্রে P2O3 P2O5, আর্সেনিকের ক্ষেত্রে S2O3 S2O5, এইভাবে চলবে। তো দেখো, যে কোনো একই মৌলের যদি বিভিন্ন অক্সাইড দেয়, মনে করো নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড দিল বা ফসফরাসের বিভিন্ন অক্সাইড দিল, দিয়ে বলল কার অম্লত্ব বেশি। তো কার অম্লত্ব বেশি হবে না, যার জারণ সংখ্যা বেশি হবে তার অম্লত্ব বেশি হবে। তো ফসফরাসের ক্ষেত্রে কি দেখলাম, জারণ সংখ্যা এখানে +5 আর এখানে +3। তো যেহেতু এটার জারণ সংখ্যা বেশি তাহলে ওর অম্লত্বও হবে বেশি। এবার হ্যালাইডও সেই ECl3 ও ECl5। দেখো ECl3 গঠন কেমন হবে, আবার বলছি, গঠন যদি না থাকে, না মনে থাকে, তাহলে কি করতে হবে, ভেজ পার্টটা একবার দেখে নিতে হবে। PCl3 গঠন কেমন, ফসফরাস, এখানে একটা ইলেকট্রন জোড়, 3টে Cl Cl Cl। আর PCl5 ট্রাইগোনাল বাইপিরামিডাল, Cl 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 Cl। তো ওপর আর নিচে বলেছিলাম, ওখানে ভেসপারও বলেছিলাম, ওপর আর নিচের যে দুটো Cl সেগুলোকে বলি আমরা অ্যাক্সিয়াল, মানে এগুলো এক্সিস বরাবর আছে বলে এগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল। আর এই যে তিনটে, এগুলোকে বলি আমরা ইকুইটোরিয়াল। তো এক্সিয়াল ক্লোরিনের বন্ধন দৈর্ঘ্য ইকুইটোরিয়ালের থেকে বেশি, মানে এই যে বন্ধন দৈর্ঘ্যটা আর এই যে বন্ধন দৈর্ঘ্যটা, এই দুটোর মধ্যে এক্সিয়ালটা বেশি হবে ইকুইটোরিয়ালের চেয়ে। কেন বেশি হবে, কারণ দেখো এই যে প্লেনটা রয়েছে, প্লেনে 3টে ক্লোরিন, ওই 3টে ক্লোরিন কি করছে, দুটো ক্লোরিনকে বিকর্ষণ করছে, সেই জন্য ওরা ওই দুটো ক্লোরিনটা আরও বেশি দূরে অবস্থান করবে। সেই জন্য অ্যাক্সিয়াল যে বন্ধন দৈর্ঘ্যটা সেটা ইকুইটোরিয়াল বন্ধন দৈর্ঘ্য থেকে একটু সবসময় বেশি হবে। এখানে PCl5 নিয়ে আরেকটা কোশ্চেন, যে PCl5 একটা ভালো ক্লোরিনেটিং বিকারক। ক্লোরিনেটিং বিকারক বা ফ্লোরিনেটিং বিকারক কাদের বলে, যারা সহজে ক্লোরিন দান করতে পারে বা ফ্লোরিন দান করতে পারে। যদি ক্লোরিন দান করতে পারে তাহলে বলবো ক্লোরিনেটিং বিকারক, আর যদি ফ্লোরিন দান করতে পারে তাহলে বলবো ফ্লোরিনেটিং বিকারক। PCl3 দেখো সহজে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, PCl3 + Cl2। আরেকটা কোশ্চেন এখানে PCl3 থেকে আসে, যে PCl3 আর্দ্রবায়ুতে ধোঁয়া নির্গত করে কেন, মানে যদি জলের সাথে বিক্রিয়া করি, তাহলে জলের সাথে যদি বিক্রিয়া করে তাহলে দেখো ফসফরাস আর ক্লোরিন, আর জল কে আছে H আর OH, তো ফসফরাসের সাথে যুক্ত হবে OH আর Cl এর সাথে যুক্ত হবে H। কেন, কারণ Hটা হচ্ছে প্লাস, আর ফসফরাস আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনগুলো তো ঋণাত্মকতা বেশি। তাহলে কটা Cl, 3টে Cl, 3টে Cl এর সাথে 3টে H, তাহলে কি হবে 3HCl, আর ফসফরাসের সাথে 3টে OH, তো POH এর হোল 3, তার মানে H3PO3। তো এটা তৈরি হবে, এই যে HCl যেটা উৎপন্ন হচ্ছে সেটা কি হবে, গ্যাসীয় অবস্থায় থাকবে, সেই জন্য ওটা ধোঁয়ার মতো বেরোবে। সেই জন্য আর্দ্র বায়ুতে মানে জলের উপস্থিতিতে PCl3 থেকে সবসময় ধোঁয়া নির্গত হতে দেখা যায়। নেক্সট দেখো আমরা এবার ট্রিক, কতগুলো ট্রিকের সাহায্যে আমরা কিভাবে রিয়াকশান মনে রাখবো দেখো। অ্যামোনিয়ামের যে সমস্ত সল্ট আছে, তো বেশিরভাগ সল্ট উৎপন্ন করলে কারোর ক্ষেত্রে নাইট্রোজেন উৎপন্ন হয়, আবার কারোর ক্ষেত্রে অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো আমরা দেখব কোন কোন ক্ষেত্রে নাইট্রোজেন উৎপন্ন হয়। তো অ্যামোনিয়াম সল্ট, যদি আয়নটা আমার ডাইক্রোমেট থাকে, Cr2O7 2-, এটাকে কি বলা হয়, ডাইক্রোমেট। নাইট্রাইট, এটা নাইট্রাইট, আর এটা পারম্যাঙ্গানেট। এরা যদি থাকে, ক্যাটায়ন কে থাকবে অ্যামোনিয়াম, কি বললাম, সব যদি অ্যামোনিয়াম সল্ট হয় তাহলে এটা -2, অ্যামোনিয়ামের চার্জ কত দেখো, NH4+, তাহলে এটা 2- আছে, কটা অ্যামোনিয়াম লাগবে, অবশ্যই দুটো,
NH4 এটা -1 আছে, তাহলে কটা অ্যামোনিয়াম লাগবে? একটা। মাইনাসটা মুছে দেবো, এটারও 2 মাইনাস মুছে দেবো। এখানে কত মাইনাস আছে? -1, তাহলে কটা অ্যামোনিয়াম লাগবে? একটা। তো এই তিনটে যৌগ দেখো, এই তিনটে যৌগকে যদি আমরা তাপ দিই, তাহলে সবার ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা কমন একটা যৌগ উৎপন্ন হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন। সবার ক্ষেত্রে উৎপন্ন হবে নাইট্রোজেন। এইবার দেখো বাদ বাকিটা তাহলে আমরা কি করে করব। এই যৌগগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমরা কি করব, ম্যাক্সিমাম যতগুলো জলের অণু এখান থেকে আমরা বের করতে পারি ততগুলো জলের অণু বের করে দেব। তো ফার্স্ট আমরা এইটার ক্ষেত্রে দেখি, ডাইক্রোমেটের ক্ষেত্রে কটা আছে জলের অণু, কটা এখান থেকে বেরোতে পারে সেটা হাইড্রোজেন দিয়ে হিসাব করব। 4 দুগুণে 8, মানে 8টা হাইড্রোজেন। তাহলে কটা জলের অণু বেরোতে পারে? 4টে। তাহলে 4H2O। এবার দেখো কি পড়ে থাকলো, অক্সিজেন কটা গেছে? এখানে 4টে। কটা অক্সিজেন পড়ে আছে? 3টে। তাহলে কি পড়ে থাকলো? Cr2O3। একদম ব্যালেন্স সহ দেখো রিয়াকশান হয়ে গেছে। হচ্ছে কিনা মজা? নেক্সটটাও একইভাবে হবে। দেখো এটার বেলাতেও কী হবে, কি বের করব, কি বাদ দেবো? নাইট্রোজেন। এবার জলের অণু কটা বেরোবে? দেখো কটা হাইড্রোজেন এখানে? 4টে। তো 4টে হাইড্রোজেন মানে 2H2। তো কী হলো? N2 প্লাস 2H2। আর কিছু এখানে পড়ে আছে, 2টো নাইট্রোজেন হয়ে আছে, 4টে হাইড্রোজেন হয়ে আছে, 2টো অক্সিজেন হয়ে আছে, কিচ্ছু পড়েনি, হয়ে গেল তাহলে ওটাও। এবার দেখো অ্যামোনিয়াম পার ম্যাঙ্গানেট, এখান থেকেও কি বেরোবে? নাইট্রোজেন প্লাস আর কি, আর কি বের করবো? জল। কটা জল বেরোবে? এবার দেখো নাইট্রোজেন এ পাশে কটা আছে? একটা আছে। এখানে 2টো ছিল বলে 2টো লিখে দিয়েছি, এখানে 2টো ছিল বলে 2টো লিখে দিয়েছি, কিন্তু এখানে তো একটা। তাহলে এটাকে কি করব? হাফ করে দেবো, যেহেতু একটা। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, তাহলে এখানে হাফ বসিয়ে দিলাম। এবার হাইড্রোজেন কটা এখানে আছে? 4টে। তাহলে জলের অণু কটা বের করতে পারবো? 2H2O। তাহলে কি পড়ে থাকলো? 2টো অক্সিজেন এখান থেকে বাদ দিয়ে দাও, একটা Mn পড়ে আছে, প্লাস MnO2। এখন দেখো এটাকে তো আমরা এইভাবে রাখতে পারবো না, হাফ করে তো রাখতে পারবো না। যদি হাফ করে রাখতে পারি কোনো অসুবিধা নেই, এইভাবে রিয়াকশন লেখা যায়। কিন্তু যদি তুমি করে দিতে চাও, তাহলে এই হাফটাকে যদি আমার কাটতে হয়, তাহলে কি করতে হবে? সবাইকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 2 কেটে গিয়ে কিছু হবে না, তাহলে এখানে 2 দুগুণে 4, আর এখানে হবে 2। তো এটা হবে ব্যালেন্স রিয়াকশান। নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট যদি আমরা হিট করি তাহলে কী বেরোবে? লাফিং গ্যাস। লাফিং গ্যাসের সূত্র, সংকেত N2O। কটা জল বের করতে পারবো? দেখো হাইড্রোজেন কটা আছে? কটা আছে? 4টে। তাহলে 2H2O। আর কিছু পড়ে আছে? আর কিছু পড়ে নি। দেখো হয়ে গেছে 2টো অক্সিজেন, একটা অক্সিজেন, 3টে, আর 2টো নাইট্রোজেন, আর 4টে হাইড্রোজেন। হলো কি না মজা? তাহলে সঙ্গে কী মনে রাখতে হবে? ডাইক্রোমেট, নাইট্রাইট আর ম্যাঙ্গানেট, এরা যদি থাকে সবসময় কী উৎপন্ন হবে? নাইট্রোজেন। আর যদি নাইট্রেট থাকে তাহলে উৎপন্ন হবে লাফিং গ্যাস। নেক্সট আমরা দেখব অ্যামোনিয়াম কার্বনেট, NH4 তো অ্যামোনিয়াম কার্বনেট যদি হয় তো সেটাকেও তাপ দিলে এক্ষেত্রে কিন্তু আমার কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া। তাহলে প্রথম তিনটের ক্ষেত্রে আমার উৎপন্ন হয়েছিল N2, তারপরে নাইট্রেটের বেলায় উৎপন্ন হলো N2O মানে লাফিং গ্যাস, আর এটার বেলায় উৎপন্ন হবে অ্যামোনিয়া আর CO2 আর H2O। তো অ্যামোনিয়াম কার্বনেট দেখো এইভাবে আমরা সেই একইভাবে করতে পারবো। জলের অণু কটা আসবে? এখানে কটা নাইট্রোজেন, কটা এখানে? 2টো। তাহলে এখানে নাইট্রোজেন কটা? একটা। তাহলে এখানে তো আমার 2 দিতেই হবে, তাহলে এখানে 2NH3 দিয়ে দিলাম। তো হাইড্রোজেন কটা হয়ে গেল? 6টা, আর 2-এ 8টা হয়ে গেছে। তো ব্যালেন্স কমপ্লিট। দেখো ব্যালেন্স ঠিক হয়ে গেছে।
তো এই বিক্রিয়াগুলো আমরা এইভাবে মনে রাখবো। আর একটা বিক্রিয়া বলবো 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 NH4 অ্যামোনিয়াম, আচ্ছা সালফেট বলি, অ্যামোনিয়াম সালফেট। তো অ্যামোনিয়াম সালফেট এটাও খুব দেখা যায়, এটার ক্ষেত্রেও উৎপন্ন হবে অ্যামোনিয়া। তো এখান থেকে অ্যামোনিয়া বাদ দিয়ে দাও, আর কি পড়ে থাকবে? দেখো দুটো NH4 আছে, দুটো NH4, তাহলে এখান থেকে অ্যামোনিয়া বাদ দিয়েছি, একটা আছে H, আর ওখান থেকে একটা আছে NH4। তো NH4 HSO4 এটা পড়ে আছে না, একটা NH4, এই আরেকটা NH4 এর থেকে একটা H, আর এখান থেকে একটা SO4, তাহলে কি পড়ে থাকবে? অ্যামোনিয়াম বাই সালফেট। এটাকে বলা হয় অ্যামোনিয়াম বাই সালফেট। তো আমরা দেখলাম ক্লোরাইড বাদে কার্বনেট লবণ হিট করলাম, সালফেট লবণ হিট করলাম, নাইট্রেট লবণ হিট করলাম, নাইট্রাইট লবণ হিট করলাম, আর কোন ক্ষেত্রে কেমন প্রোডাক্ট আমরা পাবো সেটা কিন্তু আমরা দেখলাম। এবার দেখব নাইট্রিক অ্যাসিডের কিছু বিক্রিয়া। তো নাইট্রিক অ্যাসিড দেখো কপারের সঙ্গে বিক্রিয়া করে। কপার তিন রকম, একটা প্রথম হচ্ছে উষ্ণ, উষ্ণ গাঢ়, তারপরে নাতি গাঢ়, নাতি গাঢ় মানে হচ্ছে 50-50, তারপরে লঘু শীতল। তো তিন রকম কপারের সঙ্গে আমরা বিক্রিয়া করাবো, তিন রকম নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা কার বিক্রিয়া করাবো? কপারের। কপারগুলো এখানে লিখি সব, কপার কপার কপার, প্লাস HNO3 প্লাস HNO3 প্লাস HNO3। তো বিক্রিয়া যখন হবে তখন প্রোডাক্ট কি উৎপন্ন হবে? সব ক্ষেত্রে উৎপন্ন হবে কপার নাইট্রেট CuNO3(2), এটার ক্ষেত্রেও হবে CuNO3(2), এটার ক্ষেত্রেও হবে CuNO3(2) প্লাস দেখো যখন আমার উষ্ণ গাঢ় তখন NO2, যখন নাতি গাঢ়, নাতি গাঢ় মানে কি বলেছি? 1:1, তাহলে এটা 1, এটা 1, একটা একটা 1:1, আর এটা আবার সেই লাফিং গ্যাস। সঙ্গে তো জল উৎপন্ন হবেই, H2O প্লাস H2O প্লাস H2O। দেখো এটা কী করে মনে রাখবো? এখানে দেখো নাইট্রোজেনের জারণ সংখ্যা +4, এখানে +2, এখানে +1, তার মানে নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্ব আমরা যত কমাবো জারণ সংখ্যা তত আস্তে আস্তে কমতে থাকবে। এবার দেখো ব্যালেন্স কী করে মনে রাখবো? ব্যালেন্স মনে রাখার একটা ট্রিক বলি। এটা 1, এটা 4, এটা 3, এটা যা ভুলে গেলাম 3, 8, আর এটা 4, 10। এটা কিন্তু মনে রাখতে হবে। কী করে মনে রাখবো? দেখো আমার নাইট্রিক অ্যাসিড যত গাঢ়ত্ব যত কম হবে তত কী হবে? বেশি সংখ্যায় নাইট্রিক অ্যাসিড অণু লাগবে। তো দেখো এখানে সব থেকে কম গাঢ়ত্ব নাইট্রিক অ্যাসিড বেশি, তার থেকে একটু কম গাঢ়ত্ব নাইট্রিক অ্যাসিড আর একটু কম, তার আরও গাঢ়ত্ব বেশি নাইট্রিক অ্যাসিড আরও কম। মানে যত আমার কী হবে রিয়াকশান করাতে যত লঘু হবে তত বেশি লাগবে নাইট্রিক অ্যাসিড। তো এইভাবে মনে রাখতে হবে। 14 নাম 14 মনে দিয়ে মনে রাখে ভালো, 14, 38, 40, 14, 38, 40। তো এটা মনে রাখলে আরেকটা কী ফ্যাসিলিটি, যদি কপারের জায়গায় আমার ওই পাঁচটা করতে পারবো, তো একটা করে দিই, 4টে নাইট্রোজেন, এখানে কটা নাইট্রোজেন? 2টো, তাহলে এখানে তো আর 2 দিলে 2 × 4 এখানেই হয়ে গেল, তাহলে কোথায় দেবো? 2। হাইড্রোজেন কটা? 4টে, তাহলে এখানে দেবো 2। এটা করে দিই, কপার কটা আছে? 3টে, তাহলে এখানে কপার দেবো 3। দেখো কী কী আগে করতে হয়। এবার নাইট্রোজেন দেখতে পারি, নাইট্রোজেন কটা? 8টা, তাহলে এখানে কটা নাইট্রোজেন হয়ে গেছে? 3 × 6, আর কটা বাকি? 2। হাইড্রোজেন কটা? 4টে, তাহলে এখানে হাইড্রোজেন কটা? 8টা, তাহলে এখানে 4। এভাবে একইভাবে এটা করবো, এটা 4, তাহলে এখানে দেবো 4, কপার 4টে, হাইড্রোজেন 10টা, তাহলে এখানে দেবো 5। দেখুন হাইড্রোজেন কটা আছে? টোটাল 10টা, এখানে কটা হয়ে গেছে? 4 দুগুণে 8টা, আর কটা? 10টা হয়ে গেছে। আর কিছু করতে পারো। এবার এই বিক্রিয়াটা কেন মনে রাখবো? কারণ এই বিক্রিয়া মনে রাখলে আমার জিঙ্কের বিক্রিয়াও একদম সেম। কপারের জায়গায় শুধু বসাবো জিঙ্ক, কেন কপারের জারণ সংখ্যাও +2, জিঙ্কের জারণ সংখ্যাও +2, তাহলে এখানে বসাবো জিঙ্ক, এখানে বসাবো জিঙ্ক, একদম সব সেম বিক্রিয়া। কপার নাইট্রেটের জায়গায় হবে তখন জিঙ্ক নাইট্রেট। হলো কি না সহজে? তাহলে এখানে 6টা, আর ওখানে কটা বললাম? 6টা, 12টা বিক্রিয়া, তাহলে মনে থাকবে। তাহলে এই 12টা বিক্রিয়া হলো। এবার দেখো আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অধাতুর সাথে বিক্রিয়া।
অধাতুর সাথে যদি কার্বনের উপর খুব ছোটোবেলা থেকে একটা খুব কমন কোশ্চেন, কার্বনের উপর বা উত্তপ্ত ঝামা পাথরের উপর ফোঁটা ফোঁটা করে গাঢ় নাইট্রিক অ্যাসিড ফেললে কি হয়? গাঢ় নাইট্রিক অ্যাসিড, মনে রাখবো গাঢ়, গাঢ় মানে এখানে চলে যাব, তাহলে 1, এখানে হবে 4। তো কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস NO2 প্লাস জল। তো ব্যালেন্স একইভাবে করতে পারবো। এবার আরও 3টে মনে রাখবো, I2P4S8, আয়োডিন, ফসফরাস, সালফার। ফসফরাস 4টে মতো একসাথে থাকে আর সালফার 8টা। এর সঙ্গে কি লাগবো? HNO3। এটাই কি লাগবো? HNO3। এটাই HNO3। কি উৎপন্ন হবে? আয়োডিন যখন, তখন হাইড্রো আয়োডিক অ্যাসিড HiO3। যখন ফসফরাস তখন H3PO4। যখন সালফার তখন H2SO4। সবার এদের অ্যাসিড উৎপন্ন হবে। তো এই অ্যাসিডটা উৎপন্ন করার পর বাদবাকিগুলো একদম সেম, NO2 জল, NO2 জল, NO2 প্লাস জল, NO2 জল, NO2 জল। তাহলে বিক্রিয়া দেখো, বিক্রিয়া মনে রাখতে গেলে তোমাকে এক জায়গায় লিখতে হবে, ভাবতে হবে কীভাবে বিক্রিয়া মনে রাখা যাবে। তো আমি এই কটা বিক্রিয়া বলে দিলাম কীভাবে মনে রাখতে হবে। তো তোমরা কিন্তু বাদবাকি যে সমস্ত রিয়াকশানগুলো আছে সেগুলো কিন্তু এক জায়গায় রেখে তাদের সাথে কোনো মিল খুঁজে তারপরে মনে রাখার চেষ্টা করবে। তো এখানে আবার ব্যালেন্সটাও একটু মনে বলে দিই। 2, 5 দুগুণে কত? 10, 4 5-এ 20, 5 8-এ 40। না, 40 হবে না, এটা হবে 48। মুখস্থ করেছি বলে মুখস্থ আছে। তো দেখো এখানে 2 বলে 10, 4 বলে 20, 8 বলে 48। তো বেশি, 5 8-এ 40 আর এই 8 যোগ করে দিয়ে 48। তো যেভাবে ইচ্ছা নিজের মতো করে নিজের মতো ভেবে মনে রাখতে হবে, ব্যাস। এটাই হচ্ছে মোদ্দা কথা। তো এতগুলো রিয়াকশান আমি বলে দিলাম, তো এগুলো নিশ্চয়ই মনে থাকবে। এবার দেখো অ্যামোনিয়ার আরও কিছু টিপিক্যাল রিয়াকশান আছে। যে একটা খুব কমন কোশ্চেন আছে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যদি সিলভার ক্লোরাইড দেওয়া হয় বা সিলভার ক্লোরাইডের, সাদা সিলভার ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়া যোগ করা হয় তাহলে দ্রবীভূত হয় কেন? AgCl কেন দ্রবীভূত হয় অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে? কি হয়? এখানে একটা জটিল যৌগ তৈরি হয়, AgNH3(2)Cl, আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই যৌগটা উৎপন্ন হয় বলে AgCl দ্রবীভূত হয়ে যায়। এখানে কপার ক্ষেত্রেও হয়, কপার 2+ এর ক্ষেত্রে যদি আমরা অ্যামোনিয়া যোগ করি তাহলে কি হবে? নীল বর্ণ হবে, নীল, CuNH3(4)+2। কপার যেহেতু 2+ লিখেছি, +2। এখানে যে আয়ন লিখবো অ্যানায়ন, সেটা এখানে যোগ করে দেবো। যদি এখানে অ্যানায়ন দেয়, যদি সালফেট দেয় তাহলে এখানে সালফেট, যদি এখানে ক্লোরাইড দেয় তাহলে এখানে ক্লোরাইড। বুঝতে পেরেছো? আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ আরও কাজ করে, যেমন NH4OH কে বলা হয় অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। যদি আমরা মনে করো জিঙ্কের দ্রবণে দিই তাহলে কি হবে? জিঙ্ক হাইড্রক্সাইড অধিক্ষিপ্ত হবে, সঙ্গে কি উৎপন্ন হবে? জিঙ্ক হাইড্রক্সাইড, জিঙ্ক তো শুধু দিলে হবে না, মনে করো জিঙ্ক ক্লোরাইড দিলাম, তাহলে কি হবে? জিঙ্ক হাইড্রক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। রিয়াকশানগুলো খুবই সোজা, এগুলো তোমরা করতে পারবে, আগেও ছিল ক্লাসে, বোধহয় 10-এও ছিল না 9-এ। বেশ, যাই হোক, এরকম এই বিক্রিয়াগুলো করতে হবে। আরেকটা জিনিস তোমাদের করতে হবে যে নাইট্রোজেন কিন্তু যে কোনো গ্রুপের ফার্স্ট যে মৌলটা, নাইট্রোজেন, গ্রুপ 15-এ নাইট্রোজেন, গ্রুপ 16-এ সালফার, অক্সিজেন, আর গ্রুপ 17-এ ফ্লোরিন, তিনজনেই কিন্তু একটু অন্যদের থেকে একটু পিকিউলিয়ার ধর্ম দেখায়। পিকিউলিয়ার ধর্ম মানে কি? যে ওর ধর্ম একটুখানি আলাদা। যেমন আমরা প্রথমে দেখলাম যে NCl5 হয়, তা NCl5 হয় না, কিন্তু PCl5 হয়। তার মানে কেন হয়? কারণ কি? তো নাইট্রোজেনের পিকিউলিয়ারিটি বা অক্সিজেনের পিকিউলিয়ারিটি বা ফ্লোরিনের পিকিউলিয়ারিটি সবার ক্ষেত্রে একদম সেম ব্যাখ্যা। কেন? একটা ব্যাখ্যা হচ্ছে ক্ষুদ্র আকার। ক্ষুদ্র আকারের জন্য কিন্তু নাইট্রোজেনগুলো নিজেদের মধ্যে
পিপাই ওভারল্যাপিং করতে পারে। পিপাই ওভারল্যাপিং মানে নাইট্রোজেনের একটা পি কক্ষক আর একটা নাইট্রোজেনের পি কক্ষক পরস্পরের ওভারল্যাপিং করতে পারে, সেই জন্য এটা বহু বন্ধন গঠন করতে সক্ষম, মানে একটা সিঙ্গল বন্ধন হওয়ার পরেও আরও দুটো পাই বন্ধন গঠন করতে পারে, কিন্তু ফসফরাস তা পারে না। অক্সিজেনের মধ্যেও দেখো পাই বন্ধন হয়। তাহলে নাইট্রোজেনের কি বললাম, ক্ষুদ্র আকার। 2 নম্বর, ডি কক্ষকের অনুপস্থিতি। নাইট্রোজেনের ডি কক্ষক নেই, সেই জন্য ও NCl5 তৈরি করতে পারে না। আর কি, উচ্চ তড়িৎ-ঋণাত্মকতা। সবারই কি হবে, সব গ্রুপের প্রথম মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হবে। আর ক্ষুদ্র আকৃতি, তাহলে ক্ষুদ্র আকৃতি, ডি কক্ষের অনুপস্থিতি, উচ্চ তড়িৎ-ঋণাত্মকতা আর উচ্চ আয়নন বিভব, এই 4টি জিনিসের জন্য সব গ্রুপের প্রথম এলিমেন্টের কিন্তু ধর্ম বাদবাকিদের থেকে একটু আলাদা হবে। ওকে, তাহলে এগুলো একটু পড়ে নিও। আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে, N2O, NO, NO2, N2O3, N2O5, এগুলোর গঠনগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, ওগুলো ইম্পর্টেন্ট, ওগুলোও আছে। আর অ্যামোনিয়ার শনাক্তকরণ, নাইট্রোজেনের ব্যবহার, অ্যামোনিয়ার ব্যবহার। আর নাইট্রিক অ্যাসিডে আর একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অম্লরাজ। ব্যাস, এই কটা জিনিস পড়লেই মোটামুটি আমার নাইট্রোজেন পর্যন্ত কমপ্লিট। তাহলে নেক্সট দিন আমরা পড়বো ফসফরাস। তো ফসফরাস পড়তেও আবার ফসফরাসের কিছু রিয়াকশান নিয়ে আমরা বলে দেবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে টাটা, কিচ্ছু করতে হবে না, টাটা।